মুক্তিযুদ্ধ আমাদের অহংকার, বীর মুক্তিযোদ্ধারা আমাদের প্রেরণা, গৌরবের ধন। আমরা পথ চলি মহান মুক্তিযুদ্ধকে বুকে ধারণ করে। পথ চলতে চলতে দিন গিয়ে মাস হয়, মাস থেকে বছর, ঘুরতে থাকে রাজনীতি, অর্থনীতি, কূটনীতি সহ সব চাকা। যুগ যুগ ধরে রাজনীতির সংজ্ঞায় যে জনগণই সকল ক্ষমতার উৎস, আদতে সেই জনগণ কতটুকু ভাগ পায় রাজনৈতিক চর্চায়? নতুন নতুন জোট, রাজনীতির মেরুকরণ, ভোটের খেলায় কি প্রভাব ফেললো? মিলল কি সমীকরণ? দর্শক, সব প্রশ্নের উত্তর জানতে আজকের এই আয়োজন। সবাইকে স্বাগত জানাচ্ছি জুলফিকার স্টিল প্রেজেন্টস ডিবেট টুনাইট। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। উপজেলা নির্বাচন আলোচনার শিরোনাম রেখেছি এবং এই বিষয়টি নিয়ে কথা বলতে আমার অতিথিরাও ঠিক এর মধ্যে আমার সাথে যুক্ত হয়ে গেছেন স্টুডিওতে। আজ স্টুডিওতে যুক্ত হয়েছেন মোহাম্মদ শাহনেওয়াজ, তিনি সাবেক নির্বাচন কমিশনার। তিনি আজকে যুক্ত হয়েছেন আমার সাথে যুক্ত হয়েছেন ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহ, চেয়ারম্যান জানিপপ। তিনি যুক্ত হয়েছেন আমার সাথে আরও যুক্ত হয়েছেন কুদ্দুস আফরাদ, ঢাকা ব্যুরো প্রধান, দৈনিক পূর্বকোণ ও আনন্দবাজার পত্রিকা। তিনজনকেই স্বাগত জানাচ্ছি। উপজেলা নির্বাচন এবং আজকে আমরা যতদূর জানি ষষ্ঠ উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এরপর মানে চতুর্থ ধাপেই হওয়ার কথা ছিল, কিন্তু কিছু স্থগিত যে নির্বাচনগুলো রয়েছে প্রাকৃতিক দুর্যোগের কারণে, সেগুলো পরবর্তীতে অনুষ্ঠিত হবে। আমি নাজমুল আহসান কলিমুল্লাহকে দিয়ে আজকের আলোচনা, যেহেতু পর্যবেক্ষণটা জানতে চাই, 34 কিছুটা বেশি এরকম এবারও ভোটের শতাংশ আমাদের হিসেবে এসেছে। 34.33% ভোট পড়েছে এবং নির্বাচন কমিশনের সেটি বলেছেন। আসলে কি হলো, এবারের কারণটা কি যে এবারও ওই 35, 34 কিংবা 40-এর উপরে নির্বাচনের শতাংশটা আমরা বলতে পারলাম না? দেখুন, আমাদের মধ্যে স্থানীয়তার যে উপাদানটা আমরা বিবেচনায় নিতাম, যে স্থানীয় সরকারের নির্বাচনে এই নিয়ামকগুলোর কারণে টার্নআউট বেশি হয়, সেটা এখন আর ঠিক ওইভাবে তার রেলেভেন্স হারিয়ে ফেলেছে বোধহয়। এক ধরনের ভোটার অবসাদ দেখা দিয়েছে এবং সম্ভবত উৎসব মুখরতার যে সুখস্মৃতি আছে আমাদের, তা সেই সোনার বাংলার উপাখ্যানের মতো মানে অতীতের স্মৃতি হয়েই বোধহয় থাকবে। আমরা যত বেশি আপনার আধুনিক হব, যত বেশি পরিমাণে স্মার্ট হব, তত বেশি পরিমাণে ওয়েস্টার্ন যেই ভোটিং বিহেভিয়ারটা, তার কাছাকাছি হয়তো চলে যাব। ব্রিটেনের মতো দেশে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত ভোট কেন্দ্র খোলা থাকে। আপনার ভোট দেওয়ার অপশন ভোট দিবসের অনেক আগে থেকে শুরু হয়ে যায় অ্যাবসেন্টি ব্যালটের মাধ্যমে। তৎসত্ত্বেও কিন্তু পার্সেন্টেজ আমাদের মতো কল্পনাই করা যায় না। আপনার 111 সরকারের সময় পাইলটিং বেসে যখন অর্গলমুক্ত করা হলো ছবিযুক্ত ভোটার তালিকা সমৃদ্ধ এই নির্বাচন, আমার খেয়াল আছে সীতাকুণ্ডে 90% বেশি ভোট পড়েছে, মানে সহি ভোট, মানে কোনো উল্টোপাল্টা কিছু না। তো এই যে অনেকদিন আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখলে তারপর যে ফ্লাড গেটের মতো একটা ফিডব্যাক পাওয়া যায়, সেটা এটার উদাহরণ। আমি আজকে নিজে আপনার নাঙ্গলকোট এবং 14 গ্রাম এই দুটি উপজেলায় নির্বাচন পর্যবেক্ষণ করেছি কাছ থেকে। আপনার জটলা আছে দূরে, সেই 400 গজের যে বেষ্টনীর বাইরে, এবং তাও বিশেষ মোটিভেশন নিয়ে প্রভাবিত করাটা যায় কিনা বা আটকে দেয়া যায় কিনা, মানে অবাধ যে এলিমেন্ট সেটা কম্প্রোমাইজ করা যায় না, এই ধরনের একটা প্রবণতা কিন্তু লক্ষ্য করেছি। এবং আপনার সম্মানীয় এডিএম, যিনি আপনার রিটার্নিং অফিসারও বটেন, তাবরেজ মহোদয়, এবং আমাদের বিজ্ঞ জেলা প্রশাসক কুমিল্লা জেলার, তিনি খুবই আমি বলবো সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছেন জাল ভোট দেওয়ার যে প্রবণতাটা সেটা থোয়াট করা। তারপর এমনকি আপনার 14 গ্রামে একজন নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে বিজিবি দিয়ে আটক করে ফেলেছিলেন। মানে এই কাণ্ডটা, মানে ইমপ্লিকেশন কিন্তু মারাত্মক। সংশ্লিষ্ট ব্যক্তি তার যে ফেসটা লুজ করলেন জনসমক্ষে, যে বিজিবি তাকে ধরে নিয়ে যাচ্ছে, এবং আপনার নির্বাচন কমিশনের পক্ষ থেকে জেলা প্রশাসন এই কাজটা এনশিওর করছেন, বা যাদের আটক করা হচ্ছে তাদের 3 দিন 4 দিন করে জেল দিয়ে দেওয়া হচ্ছে, এই যে কাণ্ডগুলো, সেগুলো কিন্তু নতুন নতুন ডেটারেন্ট তৈরি করছে। এবং
সেটাও আরেকটা কারণ, যে কারণে আপনার টার্ন আউট কমে যাচ্ছে। আচ্ছা, আপনার একজন নারী পোলিং এজেন্টকে আমরা আজকে পেলাম, অফিসিয়ালি তিনি যেই মার্কা লাগিয়ে রেখেছেন, যে প্রার্থীর পক্ষ থেকে তিনি পোলিং এজেন্টের রোল প্লে করছেন, জিজ্ঞেস করলে দেখা গেল যে তিনি আরেকজনের কথা বলছেন। আচ্ছা, অর্থাৎ এই ধরনের কিছু বৈপরীত্য কিন্তু আমরা লক্ষ্য করলাম। আপনার আমাদের পর্যবেক্ষক টিম লোহাগড়া যে উপজেলা আপনার চট্টগ্রাম জেলার অধীনে, সেখানে সকাল থেকে তারা ছিলেন এবং যে নটোরিয়াস ইতিহাস আছে খুন খারাপি থেকে শুরু করে, বা পাশের আপনার এই বাঁশখালী, সেখানে জ্যান্ত মানুষ পুড়িয়ে মারার ট্র্যাডিশনও আছে। তো সেই সব জায়গাগুলোতেও আপনার জেলা প্রশাসন এবং নির্বাচন কমিশন কোনো রকমের আপনার শৈথিল্য দেখায়নি। পর্যাপ্ত পরিমাণে আপনার যে ম্যাজিস্ট্রেটদের উপস্থিতি, বিজিবি, তারপর র্যাব, পুলিশ, তারা সেখানে উপস্থিত ছিলেন। তারপরেও একটা ক্ষেত্রে অভিযোগটা আসলো এরকম যে 9টি কেন্দ্রে ফলাফল দেরি হচ্ছে, তারপর সেটা নেমে আসলো 6টিতে, এবং এই 6টি কেন্দ্রে ফলাফল আসছে তার আগে যে চিত্রটা ছিল যে একজন নির্দিষ্ট স্বতন্ত্র প্রার্থী তিনি 1002 ভোটে এগিয়ে আছেন, পরবর্তী ঠিক টপসি-টার্ভি একটা রেজাল্ট আসলো। তো এইটা এক ধরনের মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। আবার এই ঘণ্টাখানেক আগে আপনার উত্তেজিত লোকজন গিয়ে আপনার সেই লাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসারের অফিস ঘেরাও করে ফেলছিল, পারলে হামলে পড়ে এরকম অবস্থা। শেষ পর্যন্ত কিন্তু বিজিবি অ্যাকশনে যেতে হয়েছে। এই কাণ্ডগুলো কিন্তু হচ্ছে, এবং প্রশাসন যদি স্ট্রিক্টলি হ্যান্ডেল না করে বা কোনো রকম শৈথিল্য দেখায়, তাহলে কিন্তু রক্তাক্ত হয়ে যেতে পারে। এর আগের ফেজে আমরা দেখেছি বরুড়ায় আপনার রাত মানে যখন প্রায় শেষ, সেই সময় হাজার খানেক লোক থানা ঘেরাও করে থানা মানে লুটপাট করে নিয়ে চলে যাবে অস্ত্র, এরকম একটা পরিস্থিতি। বিজ্ঞ জেলা প্রশাসক নিজে পার্সোনালি উপস্থিত হয়ে গুলি খরচ না করে সবাইকে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি যদি পাঠিয়ে না দিতেন, এবং এমন সেন্সিটিভ একটা কনস্টিটিউয়েন্সি, এই অসহিষ্ণুতা কেন? না, এটার রাজনীতি আছে। কোইন্সিডেন্টালি আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রাক্তন শ্যালক বর্তমান সম্বন্ধী তিনি প্রার্থী ছিলেন। এখন স্বরাষ্ট্রমন্ত্রীর এরকম নিকটাত্মীয় এবং বিশেষ কুটুমের যে প্রতিদ্বন্দ্বিতার কাজটি হচ্ছে যে আসনে, সেখানে যদি থানা লুট হয়, মানে এটার আপনি সিগনিফিকেন্সটা বুঝতে পারছেন যে কতদূর পর্যন্ত এটা চলে যাবে, ওয়াইল্ড ফায়ারের মতো। তো এইসব নানান রকমের ডিনামিক্স আছে, সেগুলো কিন্তু আমাদের বুঝতে হবে। অবশ্যই আমি ফিরবো স্যার। আসলে এই নির্বাচনে ভোটার কমে যাওয়ার যে নিয়ামকগুলো, সেগুলো নিয়ে আমরা এবার উপজেলা নির্বাচন যখন থেকে শুরু হয়েছে তখন থেকেই আলোচনা শুরু করেছি যে শেষ পর্যন্ত, শেষ ধাপ পর্যন্ত কি আসলে প্রথম ধাপ থেকে শিক্ষা নিতে 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 এই চতুর্থ ধাপে এসে আমরা কিছু শিখি কিনা, বা আমাদের যে সমস্যাগুলো আছে, সংকটগুলো আছে, সেটা আমরা আইডেন্টিফাই করতে পারি কিনা বা সমাধান করতে পারি কিনা, সেই চেষ্টা করছিলাম। মোহাম্মদ শাহনেওয়াজ, আপনার কাছে যেতে চাই, আমরা কি আসলে শিক্ষা নিতে পেরেছি কিনা গত 3টি ধাপে যা হলো? মাননীয় কলিমুল্লাহ ভাই যেটা বললেন যে একবার প্র্যাকটিক্যাল ঘটনা বলে, আমি যেটা বলবো সেটা হলো যে প্রথম ধাপ থেকে চতুর্থ ধাপে এসেছি, উন্নতি অথবা কিছু হয়েছে কি? তো বলবো যে একই তো ধরনের, একই ভোটার, একই পরিস্থিতি, একই দেশ, একই রাজনৈতিক দলের মানে দল করা লোকজন, কাজে পরিবর্তন খুব বিরাট কিছু হয়ে যাবে এটা আশা করা একটা অবাস্তব বিষয়। তো যেটা এখন হলো কি, চতুর্থ ধাপে এসে প্রথম ধাপে 33.something হয়েছিল, মাঝখানে 37 পর্যন্ত এসেছিল, এখন আবার 34.33 হয়েছে মোটামুটি। এতে ধারাবাহিকতা ঠিক আছে। বাংলাদেশের নির্বাচন একটা বড় দল আসেনি, যেটা বারবারই বলতে হচ্ছে আমাদের, আসেনি, শুধু আসেনি তা না, তার সাথে যারা আছে অন্যান্য যারা আছে দল, তারাও আসেনি, এবং ভোট দিতে নিষেধ করা হয়েছে। এই একটা বিষয়। আমাদের দেশের ওই স্থানীয় সরকার নির্বাচনের, জাতীয় নির্বাচনের চেয়ে অ্যাকচুয়ালি ভোট বেশি পড়ে। কিন্তু এই ক্ষেত্রে দেখেন আরেকটা খারাপ দিকও আছে, যে যারা ইলেকশনে দাঁড়িয়েছে
তারা যে খুব পপুলার ব্যক্তিরা দাঁড়িয়েছে তা না। আমাদের দেশে এখন ট্রেন্ড হয়ে গেছে কার কত বেশি পয়সা আছে, কে কত লোক পালতে পারবে, ভালো খারাপ মিলে। আমি সবাইকে বলছি না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এরকমই দেখা যাচ্ছে টাকা পয়সা আছে কিনা। টাকা বেশি আছে, কয়জন লোককে পালতে পারে, কয়টা গোষ্ঠীকে হাতে নিতে পারবে, এটার উপরে আসলে নির্বাচনের এখন মানে আবর্তিত হয় নির্বাচনের ধারা বিভিন্ন বিষয়গুলো। তো সেইভাবেই মানুষগুলো আছে, তারা জনগণকে খুব দাম না দিয়ে ওই যে গোষ্ঠী অথবা এরিয়ার লোকজন আছে তাদেরকে দাম দেয়, তারা কন্ট্রোল করবে, এই ধরনের একটা চিন্তা। অর্থাৎ স্বাভাবিক রাজনীতি থেকে আমরা অনেক দূরে চলে গেছি। এবং দেখেন পার্শ্ববর্তী দেশও ওরা বলে যে অ্যাকচুয়ালি এক ম্যাজিকে কাজ হবে না, মানুষের কাছে যেতে হবে, ওই ম্যাজিক দিয়ে কতদিন চলবে, কাজে সেটার প্রতিফলন ঘটেছে ওদের কিছু। তো আসলে ওই নামের উপর ওই দলের উপরে হবে না, মানুষের কাছে যেতে হবে। মানুষের কাছে যাওয়ার কোনো প্রবণতা আমাদের নির্বাচনে নেই। দরকার আছে কতগুলো মানুষকে কতজন কন্ট্রোল করতে পারে সেই লোকগুলোকে আমি হাতে নেব। তো এই একটা প্রবণতার কারণে মানুষের উপস্থিতিটা কমে গেছে, ওরাই তো করবে, ওরাই তো ধমক দিয়ে হলে করবে, অথবা ওরা গায়ে জোরে করবে, এরকম একটা প্রবণতা থাকাতে সাধারণ নিরীহ মানুষ যারা আছে তারা আসলে খুব একটা যেতে চায় না। তার মধ্যে আবার বিরাট একটা দল বলছিলাম যে এরা নির্বাচন বয়কট করেছে। সব মিলিয়ে 33-34% মনে হয় যে এটাই স্বাভাবিক আপাত দৃষ্টিতে আমাদের ভোটের যা প্রেক্ষিত এখন দাঁড়িয়েছে তাতে এটা একবারে কম বলা যাবে না, এটাই স্বাভাবিক। এবং এরা স্বতঃস্ফূর্ত হয়ে গেছে। আজকে তো আমার কাছে মনে হয়েছিল বিভিন্ন মিডিয়া দেখে যে আজকে বোধহয় আরো বেশি ভোটার, আমরা দুপুর 2টা পর্যন্ত হয়তো বা সেটাই আশা করছিলাম 40-40-এর উপরে হয়ে যাবে কিনা, কিন্তু আলটিমেটলি দেখা গেছে 35.33 হয়েছে। তো এইসব বিষয়গুলো কারণ আগের দিনে আমরা অন্তত যখন ছোট অন্তত কলেজ পড়ুয়া ইউনিভার্সিটি পড়ুয়া ছিলাম তখন দেখেছি যে ওই কোনো স্থানীয় সরকার, বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচনে ওই আমাদের এই নেতা আছে উনি দাঁড়াবে, উনি না দাঁড়াইলে আমরা জোর করে ওনাকে দাঁড় করাবো, এরকম একটা প্রবণতা ছিল। এখন ওই শিল্পগুলো দূরে সরে, ওই শিল্পগুলোর নামও কেউ নেয় না, কারণ ওনারা সবাই বেশিরভাগই আর্থিক অবস্থা খুব ভালো না। আগে আর্থিক অবস্থা তাদের ভালো, টিচার অথবা একটা ভালো চাকরি করে এসছে, অথবা ভালো একটা ব্যবসা সুন্দর ব্যবসা করেছে, খুব সমাজসেবা করে, এইসব লোকগুলোকে রাজনীতি থেকে এখন আমরা সততা যোগ্যতা এই বিষয়টিকে আমরা যোগ্যতা হিসেবে ভাবি না, এটা অযোগ্যতা হিসেবে ভাবতে হবে আমাদের। এখনকার যা পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে এগুলো অযোগ্যতার মধ্যে পড়ে যাবে। যোগ্যতা হলো কার কত পয়সা আছে, কয়টা পকেট আমি দখলে রাখতে হবে, বিভিন্ন জায়গায় যে পকেটগুলো আছে ওগুলো কন্ট্রোল করতে পারবো, এই জন্য টাকার প্রয়োজন। সেক্ষেত্রে স্যার আমি যদি একটু বলি, যোগ করি, সেটা হলো যে পলিটিশিয়ানদের আমরা প্রায় গালিগালাজ করি, পলিটিশিয়ানদেরকে আমরা বিরূপ মন্তব্য করি, তাদের যেমন বিবর্তন হয়েছে, রূপান্তর হয়েছে, তাদের চরিত্রে যেমন পরিবর্তন ঘটেছে, আমরা যারা সাধারণ ভোটার আছি আমাদেরও তো চরিত্রে পরিবর্তন, আমাদের চরিত্র পরিবর্তন ওইটা ঘটেছে যে এই ঝামেলার মধ্যে আগে তো আনন্দ করে যেতাম ভোট দিতে যাব, আর এখন মনে করি এই ঝামেলার মধ্যে এইখানে গেলে একটা ধমক দিব অন্য পক্ষ, হ্যাঁ তার সব শক্তিশালী লোকের মাঝে আমি নিরীহ টাইপে গিয়ে ভোট দিয়ে আসবো, সেটাও তো অনেক সময় কাকে ভোট দিতে যাচ্ছিস, এরে কিন্তু ভোট দিবি নইলে অসুবিধা আছে, এই ধরনের কথাবার্তাও তাদের শুনতে হয়। আর কেউ ইচ্ছা করে এই ঝামেলাতে জিতে চায় না, একটা ভোট দেবো আমার আনন্দের বিষয়, আমার অধিকার, সেই জন্য খুব ইচ্ছা করে। এই জন্য এটাও একটা কারণ মানুষে ভোট কেন্দ্রে না যাওয়া। নির্বাচন কমিশন যতই আশ্বাস দেখ, যতই নির্ভয় থাকতে থেকে ভোট দিয়ে আসার কথা বলবো, কিন্তু মানুষ তো নিজের বিবেকের বুদ্ধিতে কাজ করে। আপনারা এখন গিয়ে দেখবেন যে হ্যাঁ পথে দাঁড়িয়ে আছে। আর স্থানীয় সরকারের নির্বাচন তো স্থানীয়ভাবেই মূলত হয়, কে কোন পার্টি করে তারা জানে। এর মধ্যে হয়তো খাতিরে এক পার্টির লোক আপনার কিছু ভোট দেবে সামান্য, এটা খাতিরে খুব দেবে, তখন তাদেরকে নিষেধ করবে। যদি কেউ ইচ্ছা করে ভোটও যে আমি ওই অন্য দল করি কিন্তু আমি ভোটটা দিই, কিন্তু সেই ভয়ে যাবে না ওই তুই তো ওই দল করস, এখন তোর ভোট দেওয়ার দরকার নেই। যাকে ওই যে আগে ফকা চৌধুরীর সময় শুনতাম যে তুমি আমার ভোট দিবা, ঠিক আছে তোমার যাওয়ার দরকার নেই, এখন এই অবস্থা আবার অন্যভাবে দাঁড়িয়ে গেছে। হ্যাঁ এই বিষয়গুলো ফিরবো স্যার, আসলে ফিরবো আলোচনায়। আমি একটু কুদ্দুস আফরাদ আপনার কাছে চলে আসতে চাই। আফরাদ ভাই, বলা হচ্ছে যে নির্বাচন সার্বিক বিশ্লেষণে নির্বাচন এখন শান্তিপূর্ণ হচ্ছে, সহিংসতা হচ্ছে না, খুব বেশি রক্তপাত হচ্ছে না, এমনটাই বলা হচ্ছে। কিন্তু সেক্ষেত্রে শান্তিপূর্ণ হচ্ছে বটে, নির্বাচন কমিশনের পক্ষ থেকেও এই বিষয়টিতে সন্তোষ প্রকাশ করা হয়েছে, কিন্তু এই যে অংশগ্রহণমূলক বা প্রতিদ্বন্দ্বিতা, যেটি জাতীয় নির্বাচনের সময় যে প্রশ্নটি দিয়ে শুরু করেছিলাম আবারও সেটি রাখতে চাই, সেটির মাপকাঠি আসলে নির্ধারণ হচ্ছে কিনা? প্রথমেই ধন্যবাদ আপনাকে, শুভেচ্ছা দুজন নির্বাচন বিশেষজ্ঞ, একজন হচ্ছে জনাব কলিমুল্লাহ স্যার, আরেকজন হচ্ছে শাহনওয়াজ স্যার,
এবং যারা এই মুহূর্তে টেলিভিশনের সামনে আছেন, জিটিভির দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা। দুজন বিশ্লেষক তাদের দৃষ্টিভঙ্গিতে যে বিশ্লেষণ করেছেন তার সাথে দ্বিমত করার কিছুই নেই। তারপরে বলছি, আপনি যেটা বলছেন অংশগ্রহণমূলক করতে গেলে আসলে আমাদের এখানে যেটা হচ্ছে, এখন পলিটিসাইজ হয়ে গেছে একবারে পাবলিক পর্যন্ত। পলিটিক্যালি তারা সক্রিয়, আবার হচ্ছে তারা অনেক কিছুতেই তারা আবেগ সর্বস্ব অবস্থায় থাকে। তাদের কনসাসনেসটা, নিজের কনসাসনেসটা কম আছে, যে কারণে পলিটিক্স এখানে প্রভাব ফেলে এবং পলিটিক্স তাদেরকে প্রভাবিত করতে পারে। এই যে ভোটে আসা না আসা, আপনি খেয়াল করবেন, মূলত আজকে 60টা আসনে ধরেন ভোট হয়েছে, 60টা উপজেলা। অতীতেও আমরা এরকম দেখেছি যে যেসব ধরেন আপনার ভোট হচ্ছে, বিভিন্ন আসনের মানে প্রতিনিধিত্ব, অর্থাৎ ভোটারের প্রতিনিধিত্বের হার কিন্তু বিভিন্ন রকম। যেখানে জনপ্রিয় লোকরা দাঁড়িয়েছে, অর্থাৎ সমাজ সেবার সাথে জড়িত, সমাজ কল্যাণমূলক কাজের সাথে জড়িত বা রাজনীতিতে জড়িত, সেই সব জায়গায় ভোটের পার্সেন্টেজ একরকম। যেসব জায়গায় একটু আগে বললেন যে ব্যবসায়ীরা দাঁড়িয়েছে বা বাইরের লোক, যাদের প্রতি আসলে মানুষের, এটা আওয়ামী লীগ হোক অন্য দলের হোক, নিজের থেকে একটা সস্ত্র বা কি বলবো যে সমর্থন নেই, সেই সব জায়গায় ভোটের হার একরকম। আমরা তো গড় ভোটের হার নিয়ে কথা বলতেছি, এই জন্য বলছি যে কোনো জায়গায় ভোটের হার বেশ ভালো, 60-65 এরকম চলে যায়। আবার কোনো জায়গায় সেটা 22-23 চলে আসে, সেটারই গড় হয়তো বা করে। তো এইবারের 60টা উপজেলার ভোট, অর্থাৎ এই চতুর্থ দফা, আমার ধারণা, ওনাদের মতো আমারও ধারণা ছিল অন্যান্য বারের চেয়ে এটা বেটার হবে। একটা হচ্ছে যারা ভোট করছে তাদের উপর তাগদা আছে, আওয়ামী লীগ তরফ থেকে তাগদা দেওয়া হচ্ছে যাতে ভোটার উপস্থিতি বাড়ানো হয়। আবার কি বিচিত্র, আমি আজকে 2-3টা উপজেলা নির্বাচন মানে ফলো করতেছিলাম ঢাকায় বসে, ফোন করে যে কীরকম পরিমাণ ভোটার আসছে। গত রাত্রেও কথা হচ্ছিল, ভৈরবের কিন্তু অলরেডি স্থগিত হয়ে গেছে, কিশোরগঞ্জের ভৈরব। লোহাগড়ার কথা উনি বললেন, আমি ওইটাও ফলো করছি। চর ফ্যাশন একটা ভোট হচ্ছে, ওইটাও ফলো করছি। আমি 3টা উপজেলার কথা বলতে পারবো। গতকালকের থেকে তারা যখন বলতেছিল, আমি তাদেরকে বলতেছিলাম যে ভোটার উপস্থিতি কেমন হবে। তো এই ভোটার উপস্থিতির উপর হচ্ছে প্রার্থীর, অনেক সময় প্রার্থীর পাস বা জয় পরাজয় এটা নির্ভর করে। এখানে যেটা হয়, একটু আগে আমাদের জনাব শাহনওয়াজ সাহেব বলছেন যে এই যে পপুলার লোকগুলো না থাকার কারণে, অর্থাৎ রাজনৈতিক বা সমাজ সেবার মতো লোকগুলো না থাকার কারণে অনেক জায়গা হয় না। যারা টাকা দিয়ে করে তারা করে কি, প্রত্যেকটা ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে কিছু লোককে টাকা দেয়, কিছু লোক তাদের কর্মী থাকে, নিরুৎসাহিত করে। একটা তো বিএনপি নিরুৎসাহিত করছে, আর একটা হচ্ছে যারা দাঁড়াচ্ছে তারাও নিরুৎসাহিত করতেছে। ওরা না আসলে, অর্থাৎ ভোটার কম আসলে কিন্তু আমরা পাস, তো ওরা নিরুৎসাহিত করে। ওই ফকা চৌধুরী স্টাইলে আসতে হবে না, হ্যাঁ। তো যার সার সংক্ষেপ হচ্ছে ভোটার উপস্থিতি কম। আর প্রতিনিধিত্ব যেটা বলছেন বা অংশগ্রহণমূলক করার কাজ নির্বাচন কমিশনের না। এই অংশগ্রহণমূলক কাজ হচ্ছে যারা ভোটের প্রার্থী বা প্রতিদ্বন্দ্বিতা করছে তারা হচ্ছে এটার জন্য। এখন লড়াইটা জমে হচ্ছে যে কারণে, সেই লড়াইটা প্রথমেই তো আমরা মার খেয়ে গেছি, সেটা হচ্ছে বিএনপি লড়াইয়ে নেই। এটা হচ্ছে মোদ্দা কথা। নাহলে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি থাকলে এই চেহারা অন্যরকম হতো, হানাহানির পরিমাণও তো হয়তো আমরা দেখতাম। ভোটে যেটা দেখা হয় আমাদের মতো এই উন্নয়নশীল দেশগুলোতে, এখানেও এটা দেখতাম। কিন্তু এইবার কিন্তু ওই দিক দিয়ে আমরা ভালো আছি যে বড় হানাহানি নাই, মৃত্যুর পরিমাণ কম, আহতের পরিমাণ কম, যেসব টুকটাক হয়েছে এগুলো হয় অনেক সময়। এটা ল অ্যান্ড অর্ডার যে পুরোটাই ঠিক রাখতে পারবে এটা আমি বিশ্বাস করি না, শত চেষ্টা করলে পারে না। দেখেন আজকে আমি নাম বলছি না, একটা উপজেলায় আমার একজন প্রার্থী আমাকে বলতেছিল যে এই জায়গায় আমি এই জিনিস দেখতেছি, আমাকে ম্যাজিস্ট্রেটের নাম্বার দেওয়া হলো। এখন ম্যাজিস্ট্রেটকে যখন ফোন করি তো ম্যাজিস্ট্রেটের নাম্বারটা বন্ধ। আবার আরেকজনের কাছ থেকে নিয়ে যখন একটা নাম্বার নিলাম, আরেক কেন্দ্রে যে ম্যাজিস্ট্রেটের কথা বললো ওই নাম্বারটা আমাকে ভুল দিয়েছে। ভুল দেওয়ার পর আমি আরেকজনকে ফোন করলাম, তিনিও ফোন ধরে বললো যে না, এটা ম্যাজিস্ট্রেটের নাম্বার না। এই যে প্রার্থীকে গোলক দাদায় ফেলে দেয়, এটা একটা কৌশল, কিন্তু এই কৌশল কিন্তু পড়ে গেছে। ভোটে কিন্তু নানা রকম কৌশল থাকে। এখন এইসব যখন হয় তাহলে বুঝতেই পারেন যে উপস্থিতির ব্যাপারে কতটা আন্তরিক ছিল তারা।
নিজের দলেরই ভোট করতেছে বা নিজের মতাদর্শের অনুসারীরা, হয়তো ন্যাপের আছে বা জাতীয় পার্টির আছে বা জাসদের আছে বা আওয়ামী লীগের একাধিক লোক আছে, কিন্তু তারা যার হাতে টাকা বেশি সেই ভোটের লড়াই বেরিয়ে আসতেছে। মানে এবার মানে এইটাই কারণ একদম মানে অনেকটা তার কারণ হচ্ছে। আর দুই হচ্ছে পপুলাররাও বেরিয়েছে, যেখানে পপুলার আছে, খুবই পপুলার, দেখা গেছে তিনি সংসদ সদস্য নির্বাচনে হেরে গেছে অথবা সংসদ নির্বাচনে মনোনয়ন পায় নাই, দলের আদেশে চুপ ছিল, বসেছিল, সেই লোকটা বেরিয়ে আসবে, তাদের সংখ্যা খুবই কম। আমরা দিন দিন জনকল্যাণমুখী মানুষকে বাছাই করতেছি না। আমাদের রাজনীতিটাই, গোটা রাজনীতিকে আমি বলবো অনেকটা দূষিত হয়ে গেছে। রাজনীতিতে রাজনীতিবিদদের উপস্থিতি খুব কম। যারা রাজনীতিবিদ নামে আছে এখন, তারা আসলে রাজনীতিবিদ না। হ্যাঁ, তারা ব্যবসায়ী অথবা সাবেক আমলা অথবা সাবেক কিছু, এই কিন্তু প্রকৃত রাজনীতিবিদদের অবস্থা না। আর যারা আছে তাদের হাতে ক্ষমতা নাই। অবশ্যই আমি এই প্রসঙ্গেই আবারও আসবো ফিরে। কুদ্দুস আফরাদ ভাই, রাজনীতিবিদদের হাতে নাই এবং এ কারণে জনগণের যে নির্বাচন বিমুখতা বা রাজনীতি বিমুখতা এটি প্রকট হয়ে উঠছে দিনকে দিন, এবং নতুন প্রজন্মে নেতৃত্ব দেওয়ার মতো আমাদের তেমন কোনো নেতা নাই। এটিও কিন্তু একটা রাজনীতিতে সংকট। প্রশ্নটা আপনার কাছে মোহাম্মদ শাহনেওয়াজ স্যার, সেটি হলো যে এবার যে প্রতীক ছিল না, এই প্রতীক না থাকাটা রাজনৈতিক দলগুলোকে কতটুকু সুবিধা দিয়েছে? প্রতীক, যেহেতু প্রতীক ছিল না, একটা দল নির্বাচন করে না, যে প্রতীক নিয়ে কোনো বড় কথা আসেনি। যদি সব দল থাকতো, এক দল প্রতীক না নিত অথবা কোনো দল প্রতীক না নিত, কিন্তু মেইন কথাটা তো হলো একটা বিরাট দল এবং দলের সাথে তার যারা সম্পৃক্ত অন্যান্য দল তারা আসেনি, কাজে প্রতীকটা খুব বেশি হয়নি, গুরুত্বপূর্ণ হয়নি। একটা জিনিস হয়েছে, যেটা হলো প্রতীক থাকলে হয়তো যে ক্ষমতাসীন যে দল আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগের একজন নৌকা নিয়ে বসে থাকতো এবং অন্যান্যরা ইলেকশনে যেতই না। সমপর্যায়ে তো এক এলাকাতে সমপর্যায়ে অথবা কাছাকাছি পর্যায়ে আরও কিছু নেতা থাকে, তারা যেতই না, বলতো না এ তো যদিও আমার কাছাকাছি, কিন্তু এ তো নৌকা নিয়ে আরও অ্যাডভান্টেজিয়াস পজিশনে চলে গেছে, কাজে আমি নির্বাচনে যেমন, অর্থাৎ প্রতিদ্বন্দ্বিতা আরও কম হতো, ভোটার আরও কম আসতো। যখন দেখতো বিএনপি নাই, আওয়ামী লীগ একাই নির্বাচন করছে, সেই ক্ষেত্রে অন্য আর কেউ ভোট দিতে বলে হয়েই তো যাবে। এখনও তাই হচ্ছে, অনেক ক্ষেত্রে হচ্ছে, কিন্তু ওটা আরও প্রকটভাবে হতো যে না, আওয়ামী লীগের নৌকা তো হয়েই যাবে, যেহেতু তারা ক্ষমতাসীন আছে, তারা নির্বাচন করছে, তাদের প্রতীক আছে, কাজেই তাদের থেকে মানুষ ভোট দেবে এবং তাদেরকে দিলে কাজও হবে, এরকমটা। কিন্তু এইবার যেটা করেছে আওয়ামী লীগ, এইটা বুদ্ধিমত্তার সাথে যেটা করেছে, যে প্রতীকটাকে সরিয়ে নিয়েছে তাদের কাছ থেকে, বাদ দেয়নি, সরিয়ে নিয়েছে। নেওয়াতে হচ্ছে কি একই, এবং এটাও বলে দিয়ে ডাইরেক্টলি বলে দিয়েছে যে তোমরা সমভাবে নির্বাচন করো। সেই কারণে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, কিছু লোকজন আসছে, কিছু প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, নির্বাচনের আগেও মারামারি কিছু ছোটোখাটো হচ্ছে, নির্বাচনের দিনও আজকে দেখেছি অনেক মারামারি, নির্বাচনের পরবর্তী সময়ে সহিংসতা ঘটেছে কিছু ক্ষেত্রে, এইসব কিছুই থাকতো না। তো নির্বাচনে এগুলো যদিও খারাপ দিক, তবু নির্বাচনে আমেজ তো রক্ষা করে কিছু, তো সেগুলো আপাতত এইটুকু প্রতীক না থাকা, মানে এই ধরনের ঘটনাগুলোর সংখ্যা যত কমে আসছে, তত নির্বাচনী আমেজটা নষ্ট হয়ে যাচ্ছে। আমার মনে হয় এগুলো থাকা উচিত কিছু, তবে এটা কখনোই খুনের পর্যায়ে যেন না। অবশ্যই না। প্রতিদ্বন্দ্বিতামূলক তখনই আমরা আসলে বুঝতে পারবো। ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ স্যার, আপনার কাছে যেতে চাই। কুদ্দুস আফরাদ ভাই একটি প্রসঙ্গ তুলে দিয়েছেন, সেটি হলো রাজনীতিবিদদের হাতে নাই। রাজনীতিতে দুর্বৃত্তায়ন, দুর্নীতি, এই বিষয়গুলো রাজনীতিকে যেমন কলুষিত করছে, তেমনি মানুষকে রাজনীতি বিমুখ এবং নির্বাচন বিমুখ করে তুলছে। তো সেক্ষেত্রে আসলে আমাদের করণীয়টা কি বলে আপনার মনে হয়? আপনি এই কারণ দুটোকে তো আপনি সমর্থন করেন, অবশ্যই, আপনার মতামত? দেখুন, আজকে আমি নাম বলবো না, কোনো একটি উপজেলায় খুব পপুলার একজন ক্যান্ডিডেট, তিনি হেরে গেছেন, এবং যিনি ডাকুবুকু বলে পরিচিত তিনি জিতেছেন। এবং এর ম্যাজিকটা হলো, খোঁজ যা পেলাম, যে প্রতি কেন্দ্রে তিনি নগদ 2.5 লক্ষ টাকা খরচ করেছেন। এখন নগদ নারায়ণের যে জাদুকরী ক্ষমতা, সেটি দ্রুততার সঙ্গে মানুষকে মহাবিষ্ট করে। এই অভাবের দিনে এটা জাদুকরী প্রভাব আছে, সেটা সব প্রমাণিত হলো। এবং এ ধরনের কাণ্ড আপনার ওই নির্বাচনের ফলাফল প্রকাশ শ্লথ গতিতে হবে না দ্রুত গতিতে হবে, এটাও কিন্তু অনেকাংশে নির্ভর করবে এর উপরে। আবার আদালতের
প্রয়োজনে যে নির্দেশনা, সেটা অনেকাংশে অনেক সময় কার্যকর হয় না, স্রোতগতি সম্পন্ন হয়ে যায়, বা যারা এটা ইমপ্লিমেন্ট করবেন তারা ইগনোর করে বসেন। এই ধরনের বেশ কিছু দৃষ্টান্তও কিন্তু এবার তৈরি হয়েছে, যার ফলে দেখা গেছে যে শাসক দলের প্রার্থিতা হারিয়েছেন, আবার ভিন্ন মতাবলম্বী লোক জিতেও গেছেন। মানে মিক্সড একটা আপনার মোজাইক আমরা এখানে লক্ষ্য করছি। এখন এই যে ক্রমে আমরা স্মার্ট হচ্ছি, ভ্যালু ফর মানি, টাইম ইজ মানি, এই ধরনের মন মানসিকতা আমাদের মধ্যে ডেভেলপ করছে, তার কিছু বিকৃতিও কিন্তু আমরা আগে থেকে লক্ষ্য করেছি। যে ধরুন এই ব্যবস্থাটির পরিবর্তন করাটা দরকার। একটা সময় ছিল যখন অ্যাফার্মেটিভ অ্যাকশন ধর্মী পদক্ষেপের অংশ হিসেবে যেই এলাকায় নির্বাচন হচ্ছে সেখানে সাধারণ ছুটি ঘোষণা করা বিধান, এটা বন্ধ করা দরকার। কারণ নাহলে যেটা হচ্ছে বাস্তবে, ধরুন প্রার্থী 3 জন, নগদ নারায়ণ 3 জনই দিয়ে দিলেন, যিনি ভোটার 3 জনের কাছ থেকে টাকা নিয়ে চিন্তা করলেন খুব অনৈতিক কাজ হবে কাউকে ভোট দেওয়া আর কাউকে না দেওয়া, তার চেয়ে সবচেয়ে ভালো নীতি রক্ষা কাজ হচ্ছে ওই দিন যেহেতু ছুটি আমরা পিকনিক করতে ভিন্ন কোথাও চলে যাই ভোট না দিয়ে। এটাও কিন্তু একটা কারণ, যে কারণে টার্ন আউট কিন্তু কমছে। মানে বিচিত্র অনেকগুলো কারণের অংশ। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের কগনিজেন্সে নিতে হবে। আমাদের যদি আধুনিক হতে হয় তাহলে সময় এসছে আপনার এই যে সাধারণ ছুটি ঘোষণার যে বিধানটা সেটা রহিত করা। কুদ্দুস আফরাদ ভাইকে এই অংশে শুরুতেই যুক্ত করতে চাই। আফরাদ ভাই, যেটি আপনি বলছিলেন রাজনীতিতে দুর্বৃত্তায়ন, দুর্নীতি, জনপ্রতিনিধি নির্বাচনে আসলে শুধুই কি মানে আমরা যারা সাধারণ ভোটার তাদেরই দায়িত্ব, রাজনৈতিক দলগুলোর দায়িত্ব কতটুকু, মানে একজন ভালো জনপ্রতিনিধি মনোনয়নের ক্ষেত্রে? রাজনৈতিক দলগুলোর দায়িত্ব অনেক। ধরেন আমি একটা সর্বশেষ উদাহরণ দিই, আনোয়ারুল আজিম আনার মারা গেছেন, আমরা ব্যথিত, সবাই ব্যথিত, কিন্তু এই প্রশ্নটা উঠছে এবং আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি সেতুমন্ত্রী জনাব কাদের সাহেব এটার উত্তর একটা দিয়েছেন যে উনি জনপ্রিয়। এখন জনপ্রিয় কোন অর্থে, এটা কিন্তু ভাবতে হবে। পলিটিক্যাল বড় দলগুলো যদি জনপ্রিয়তা যাচাই করতে না পারে এবং কোন অর্থে জনপ্রিয়, টাকা নাকি পাবলিকের সাথে তার নিবিড়ত বা রাজনীতি তার তো এইসব জিনিস হচ্ছে এখন দায় কিন্তু রাজনৈতিক দলগুলোরই। আমাদের রাজনীতিতে একটা বড় হাওয়া ৭৫-এর পরে, ১৯৭৫-এ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে এটা দুর্ভাগ্যজনকভাবে রাজনীতির প্যাটার্ন পরিবর্তন হয়ে গেছে। শুট কোট সাফারি, সেই সময় সাফারিওয়ালারা সবচেয়ে বেশি রাজনীতিতে ঢুকে যায়। কেউ কেউ রিটায়ার করে মানে চাকরি ছেড়ে দিয়ে সে রাজনীতিতে ঢুকছে। হ্যাঁ, কারণ তাকে আনাই হয়েছে যে মন্ত্রী বানানো হবে, প্রতিমন্ত্রী বানানো হবে, সংসদ সদস্য বানানো হবে। তো মানুষ ছিল না, ওইটা করতে হয়েছে। এই হাওয়া এরশাদ সাহেব আরো জোর দিল। ৯১ সালের নির্বাচনে আওয়ামী লীগের পরাজয়ের অনেক কারণ আছে, তার ভিতরে এইটাও একটা কারণ। তারা তখন পপুলার লোকগুলোর নমিনেশন দেয়, আর এরা দেয় হচ্ছে টাকা পয়সাওয়ালা লোকগুলোর, বিএনপি। হ্যাঁ, সামরিক, বেসামরিক, তারপরে এরা প্রভাবশালী লোকগুলোর বেড়ে গেছে। ৯৬ সালে আওয়ামী লীগ ওই ভুল করে নাই। ৯৬ সালে আবার নির্বাচন আগে দেখলাম দলে দলে ঢুকছে ওই লোকগুলো, ওই সাফারি, ওই কোর্ট, ওরা ঢুকছে আওয়ামী লীগে, এবং আওয়ামী লীগ ব্যাপক খুব প্রভাবশালী, এবং আওয়ামী লীগ ভোটে পাশ করে ফেললো। তো এই যারা আছে সেই জন্যই আনারা নমিনেশন পায়, বদিরা নমিনেশন পায়। হাজি সেলিম একটা ওয়ার্ড কমিশনার ছিল, তার প্রতি শ্রদ্ধা রেখে বলি, ওই লোকটা এখন বাক প্রতিবন্ধী অনেকটা, আমার সমুদয় শ্রদ্ধা রেখে বলি। পপুলার লোক হাজি সেলিম একটা ওয়ার্ড কমিশনার থেকে এমপি হয়ে যায় কেমনি? তো ওইখানে কি রাজনীতি, মহিউদ্দিন সাহেব ছিল, আরো আওয়ামী লীগের লোক ছিল, ফজলুর রহমান সাহেব আওয়ামী লীগের দীর্ঘদিন ওই আসনেরই, উনি বঙ্গবন্ধুর আমল থেকে অর্থ সম্পাদক অর্থাৎ কোষাধ্যক্ষ, খুব পপুলার, নমিনেশন পায় নাই। তা এগুলো ভাবতে হবে। বিএনপিতে একই অবস্থা। এখন ওয়ান ম্যান কথা হয়। ধরেন আমি সর্বশেষ উপজেলা ভোটের কথা বলি, উপজেলা ভোটে আত্মীয় স্বজনরা দাঁড়াতে পারবে না মন্ত্রী এমপিদের, এটা বলা হয়েছে প্রথমে। পরে গেল হচ্ছে এটা পরিবার স্বজনের ভিতরে, এইটা বলাতে একটা ভালো হয়েছে, এটা হয়তো আরো বেশি বেশি দাঁড়াতো, মানে প্রতিদ্বন্দ্বিতা নামতো, সেটা কমেছে, কিন্তু তারপরে তো কমে নাই। আবার এমপিরাকে বসে থাকে
এই যে আমরা এতক্ষণ আলোচনা করলাম, এমপি সাহেবের প্রভাব যেদিকে থাকবে, মন্ত্রীর প্রভাব যেদিকে থাকবে, গোপনে এটা কিন্তু জানাজানি হয়ে যায়, এবং জানাজানি হলে ধরেই নেই ভোটাররা পাস তো উনি করবেন, সেই জন্য উপস্থিতি মানে পুরোপুরি প্রভাব মুক্ত রাখা যায়নি। না, প্রভাব মুক্ত তো রাখার প্রশ্নই আসে না, কখনোই সম্ভব না, কারোর পক্ষেই সম্ভব না। কারণ আমি আকার ইঙ্গিত করবো, এটা কি আর বলা যাবে? আমি দূরে থেকে এই ঢাকায় বসে করছি, বলা যাবে? এখন যেটা হচ্ছে, এখানে যদি প্রবল প্রতিদ্বন্দ্বিতা থাকতো তাহলে এইসবে কিন্তু মানে কাজে লাগতো না, এই দূর থেকে কাজে লাগতো না, তখন এমপি সাহেবের সরাসরি হয়তো যেতে হতো, অথবা খুব কাছাকাছি থাকতে হতো। এখন যেটা হয়েছে, এমপি সাহেব আকার ইঙ্গিতে এই ভোটের 2 দিন আগে শুধু 10, 20, 30 জায়গায় ফোন করে দিল, যেটা একটু আগে কলিমুল্লাহ সাহেব বললেন যে একটা নির্বাচনে যদি একটা কেন্দ্রে যদি 2.5 লাখ টাকা ভোটের আগের দিন খরচ করে বা খরচ দেয়, খরচাপাতি দেয়, তাহলে চিন্তা করেন কত টাকা ব্যয় হয়েছে। এবং অনেক জায়গায় আমিও তো কোনো কোনো অঞ্চলে যাই, আমি কোন অঞ্চলে বাস করি, আমার এলাকার খবরও তো জানি, এরকমই 2.5 লাখ টাকা দেয় নাই, 1 লাখ টাকা হয়তো দিছে, 1.5 লাখ টাকা দিয়েছে, বেশিও দিয়েছে। তো একটা কেন্দ্রে যদি হয়, একটা ইউনিয়নে 9টা কেন্দ্র থাকে, তারপরে এই ভোট যারা এই ভোটের দিন এই টাকা দিতে পারে, ভোটার আগে তারা কত টাকা দিয়েছে, তো ওইখানে সাধারণ পপুলার লোক, শিক্ষক একজন সারা জীবন রাজনীতি করছে, মানুষের দুয়ারে দুয়ারে ঘুরছে, মানুষের রাত্রে 3টার সময় ফোন দিলে তিনি উঠে দৌড় দিচ্ছেন, অমুককে হাসপাতালে নিয়ে গেছেন, অমুকের মামলা আছে, মামলার জন্য ওই কোর্টের পাশে দাঁড়ায় আছে, সেই লোকটার কিন্তু মনে থাকে না, কারণ পকেটে যখন 2, 4, 5 হাজার টাকা পরে চিন্তা করে ওনাকে আর দেয়া, এটা তো নগদ কাজ। এইগুলো হচ্ছে রাজনীতিতে, এই রাজনীতিতে দুর্বৃত্তায়ন। আমি কিন্তু ওইটাও বলছিলাম, রাজনীতিতে কেউ কেউ আছে, এখন রাজনীতিবিদরা আছে, কিন্তু না সংখ্যা কম না, তাদের প্রভাব নেই, সংখ্যা কম, কারণ তাদের পকেট ভারী, হ্যাঁ তাদের প্রভাব নেই, তারা এই ভালো লোক, এটাই আছে তাদের সাইনবোর্ড, না সততা আছে। মারা যাওয়ার পর আমরা বলি অনেক সময় খুব ভালো লোক ছিল, ধরেন এই কিছুদিন আগে শফি আহমেদ মারা গেছে, সেটাই বলতে যাচ্ছিলাম, কত ত্যাগে, এই যে আমার গায়ের পশম দাঁড়িয়ে যে আমি তার সাথে, আমরা তো দেখছি এরশাদ জামানায় খুব কাছে থেকে তাকে দেখতে, আমরা তখন তরুণ রিপোর্টার, কি পরিমাণ, অর্থাৎ সেই সময় এর সাথে শেষ সময়টা, এটা আমরা একটু কথা বলতেন, আমি নাম নিয়ে বলছি না, শেষ সময়টা আমাদের স্টুডেন্ট লিডারদের কেনা বেচা হয়ে গেছিল প্রায় সম্পন্ন, কয়েকটা নেতা, ছাত্র নেতার সংগ্রাম পরিষদে তখন পারে নাই, কেউ তো হসপিটালে ভর্তি হয়েছে, কেউ বললো যে তাকে গোয়েন্দারা ধরে নিয়ে গেছে, তাকে পাওয়া যাচ্ছে না, আসলে পাওয়া যায় না, সে আত্মগোপন করছে। আবার এরশাদের পদত্যাগের ঘোষণার আসার পর সব নয়াপল্টনের, এই পুরানা পল্টনের মোড়ে পেট্রোল পাম্প ছিল, এখানে এসে জোর হয়ে গেল। এই ঘোষণার পরে তো আরো 3-4 দিন, তখন এরা সবাই কেউ হসপিটাল থেকে বেরিয়ে চলে আসছে, এরকম নানান ঘটনা দেখছি। শফি আহমেদরা তা করেন, শফি আহমেদরা তারপরে তার জাসদ ছাত্রলীগ ত্যাগ করে আওয়ামী লীগে যোগ দিল, দীর্ঘদিন নেত্রকোনার ওই আসনে কাজ করলো, ওনার ভাগ্যে কিন্তু নমিনেশন জোটে নাই। ওইখানে একজন পুরনো লোক ছিলেন আওয়ামী লীগের, তার জোটে, তিনি মারা যাওয়ার পর আশা করছিলেন তিনি, তার ভাগ্যে জোটে না, একজন সাবেক আমলা এখানে গেছেন, উনিও আওয়ামী ফ্যামিলির, ওনার বাবাও আওয়ামী লীগ করতেন, এতে কোনো সন্দেহ নাই, পপুলার লোক, কিন্তু তাকে অ্যাকোমোডেশন করার জায়গাটা, শফি আহমেদকে অ্যাকোমোডেশন করার কথাটা এইটা পারেনি, 93 থেকে চিন্তা করেন 24, উনি ওইভাবে মারা গেলেন। আমাদের রাজনীতিতে এটা অহরহ দেখা যায়, রাজনীতিবিদরা দিন দিন সরে গেছে। ছাত্রলীগের প্রাক্তন নেতারা কোথায়? কেউ কিন্তু আওয়ামী লীগের কেন্দ্রীয় বডিতে নাই, কেন্দ্রীয় বডিতে যারা আছে তারা কোনোদিন রাজনীতিও করতো না। বিএনপি তো একই অবস্থা, তো যাবে কোথায় মানুষগুলো? তারপরে অন্যান্য দল যেগুলো বলি আমরা হাতে গোনা, জাসদ, বাসদ, ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্রী পার্টি বা অন্যান্য দল, ওই বিএনপির সাথে কিছু আছে, তাদের এখানে বলেন কয়টা রাজনীতিবিদ আছে? নাই। একজন রাজনীতিবিদ কয়েকজনকে নিয়ে একটা দল গঠন করে, এইভাবে চলছে। এই আমাদের রাজনীতিতে সুস্থতা ফিরানো জরুরি, কিন্তু এই দায়িত্বটা কে নিবে আমি জানি না। সুস্থতা যদি না ফিরে, তাহলে যেটা হবে উন্নয়ন হবে। আমি আসার পথে এখন ভাবছি আমাদের এখানে প্রচুর উন্নয়ন হয়েছে, প্রচুর বিল্ডিং, সুউচ্চ বিল্ডিং হয়েছে, ওইটা হচ্ছে মুসলিমে, অর্থাৎ কয়েক হাজার ডলার প্রতি আছে বাংলাদেশে, কিন্তু মানুষের শান্তি নেই, মানুষের মনে শান্তি নেই। হ্যাঁ, মানুষ ওই শান্তিটা পাচ্ছে না। স্পষ্ট স্পষ্ট। কুদ্দুস আফরাদ ভাই, আমি একটু চলে যেতে চাই ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ। কুদ্দুস আফরাদ ভাই অনেক কিছু বলেছেন এবং অনেক প্রসঙ্গ তার আলোচনার মধ্যে এসেছে, এবং যখন সিনারিওটা এরকম হয় তখন আসলে মানুষ তো খুব স্বাভাবিক, আমরা এখন বলি তরুণদের তারা বিদেশমুখী হয়, লেখাপড়া শিখে তারা বিদেশমুখী হয়, দেশ কিংবা রাজনীতি নিয়ে তাদের মাথা ব্যথা থাকে না, এবং এটি আসলে এক ধরনের অশনি সংকেত রাজনীতির জন্য। এটি কি রাজনীতিবিদরা এখন রিয়েলাইজ করতে পারছেন? মনে হয় না, কারণ হচ্ছে মানে গড্ডালিকা
গা ভাসানোর একটা ট্র্যাডিশন আমাদের আছে, এবং অ্যাডহক কালচারে আমরা অভ্যস্ত। চলছে, চলুক। আপনার একটা ট্রল আমরা সবসময়, মানে বিশেষ করে বিরোধী শিবিরের যারা রাজনীতি করছেন, নিশি রাতের ভোটের কথা বলেন। এখন আদতে প্র্যাকটিক্যালি আপনাকে যদি নির্বাচন সুষ্ঠু করতে হয়, তাহলে আগের রাতে অবশ্যই সক্রিয় থাকতে হবে প্রশাসনকে। তা না হলে ব্যাপারটি যে দাঁড়াবে নির্বাচনী সহিংসতা থেকে শুরু করে সর্বরকম কর্মকাণ্ডই ঘটতে পারে। আমরা এটার দুটি উদাহরণ, একটা বরুড়ার এই নির্বাচনের ক্ষেত্রে দেখলাম, রাতের বেলা থানা লুট করার একটা চিন্তাভাবনা নিয়ে হয়তো লোকজন জড়ো হয়ে গেছে। এবং এটা যদি জেলা প্রশাসক মহোদয় মুশফিক না আসতেন, তাহলে এটা কোনোভাবেই আটকানো যেত না। উনি অসম্ভব বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। তারপরে আজকে আপনার এই যে লাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার মহোদয়, তিনি একজন নারী। এই কয়েক সপ্তাহ হলো তিনি হাতিয়া থেকে ট্রান্সফার হয়ে এখানে এসছেন। ওই অর্থে তার ইনস্টিটিউশনাল মেমোরি কিন্তু এলাকা সম্পর্কে নেই। এটার সুযোগ নিয়ে একজন নারী উপজেলা নির্বাহী অফিসারকে তিনি অকার্যকর একটা অবস্থায় নিয়ে যাওয়ার যে চেষ্টাটা, সেটা থোয়াট করতে আপনার জেলা প্রশাসক মহোদয় এবং এডিএম মহোদয়কে নির্দেশ দিতে হয়েছে যে বিজিবি শুড গো ফর অ্যাকশন। এই যে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নেওয়াটা, এটা জরুরি। আবার নির্বাচনের আগের রাতে গতকাল যেমন তাদেরকে যথেষ্ট সক্রিয় থাকতে হয়েছে, এলাকায় যেতে হয়েছে, নিজেদের পার্সোনাল যে সময়টা সেটা বিসর্জন দিয়ে ত্যাগ স্বীকার করে ধাওয়া পাল্টা ধাওয়া এগুলো যেগুলো চলছিল, মানে ওগুলো কিন্তু নির্বাচনকে নিয়ন্ত্রণ করবার ফিল্ড বিল্ডিংয়ের অংশ, নির্বাচনী কৌশল জয়লাভ করবার, সেই জায়গাগুলোতে তাদের মনোযোগী হতে হয়েছে। এবং খেয়াল করে দেখেন, সেখানেও কিন্তু বাস্তব সিনারিও যেটা আপনার সাবেক অর্থমন্ত্রীর স্বজন বনাম আমাদের মিডিয়া মোগল একজন, তার সমর্থক, এবং এই দুই দ্বন্দ্বে দেখা গেল যে মিডিয়া মোগলের সমর্থন যার প্রতি আছে তিনি জয়লাভ করেছেন। তো এই জন্যে এখন পরিস্থিতির হাড্ডাহাড্ডি, মানে সনাতনভাবে প্রোটোকল ওয়াইজ আপনি হায়ার ইশলনে আছেন বলেই জিতে যাবেন, এর কোনো গ্যারান্টি কিন্তু। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি একটু চলে যেতে চাই মোহাম্মদ শাহনেওয়াজ স্যারের কাছে। স্যার, এতক্ষণের আলোচনা সব কিছু মিলে যেটা হলো, পলিটিক্স বা রাজনীতি হচ্ছে জনগণের সেবা, সেই সংজ্ঞা থেকে বেরিয়ে এখন অনেকেই বলেন পলিটিক্স ইজ আ গুড বিজনেস। এই মানে ধারণাটা কেন তৈরি হলো, মানে যদি সব কিছু মিলে বলতে চাই? প্রথমেই আমরা দেখেন আমাদের জাতীয় নির্বাচনে যা হিসাব মিডিয়া থেকে পেয়েছে বিভিন্ন, যে 69 জন মতো বোধ হয়, শতকরা 69 জন বোধ হয় বিজনেসম্যান, প্রতিষ্ঠিত বিজনেসম্যান। অর্থাৎ এমপি যারা হয়েছেন তারা মানে 2/3 দেখা যায় বিজনেসম্যান। আর বিজনেস করে এসে তাদের যে পাস সৃষ্টি আছে যে ওনারা পলিটিক্স করেছেন বিভিন্ন পর্যায়ে, ছাত্র জীবনে অথবা পরবর্তী জীবনে, এরকম কিছু নাই। বিজনেসম্যান হয়েছেন, নাম করার লোক হয়েছেন, তারপরে নমিনেশন পেয়েছেন। অর্থাৎ অনেকে বলে, আমি জানি না কতটুকু, আমি পলিটিক্সের সাথে জড়িত না, যে অনেকে বিরাট অঙ্কের ডোনেশন দিয়ে এরকম নমিনেশন পেয়েছে। আমরা অনেকেই সবাইকেই যে নাম বলা যাচ্ছে না, যেটা এটা বলা ঠিক না, তো সবাই জানি এরকম বহু লোকের নাম আমরা, যারা এরকম হঠাৎ করেই বিজনেস থেকে চলে এসেছেন এমপি হয়ে, এবং তাদের মধ্যে পলিটিক্স তো জন্মে, তারা তো ঠিকই করেছে আমার নামটা হবে, সাথে সাথে আমার যে বড় বিজনেসকে আরও বড় করতে হবে, আমার সুবিধার কিছু নিতে হবে এক্সট্রা, সেই কারণে আমি কিছু ইনভেস্টমেন্ট করলাম ইন দ্য ফর্ম অফ ডোনেশন। তখন পার্টিকে ডোনেশন দিয়ে, তখন তাদের কেন পলিটিক্সের প্রতি দরদ থাকবে? তাদের তো বিজনেসে আমি কত এগিয়ে 5 বছর এগিয়ে নিয়ে যেতে পারবো, সেদিকে তাদের নজর। কাজে পলিটিক্সটা তারাই শেষ করে, এই পলিটিশিয়ান, তথাকথিত পলিটিশিয়ান যারা আছে তাদের সংখ্যা পার্লামেন্টে অনেক বেশি হয়ে গেছে, তারাই পলিটিক্সটাকে শেষ করে দিচ্ছে। কারণ রাজনীতির যারা চূড়ান্ত পর্যায়ে থাকবে অথবা উপরে থাকবে, পিকে থাকবে, তারাই নিচের দিকে আস্তে আস্তে গড়ে তুলবে রাজনীতিকে, ছাত্রদেরকে গড়ে তুলবে, যুব যারা আছে যুবাদেরকে গড়ে তুলবে। তাদের কোনো চিন্তা নেই, তাহলে আমার বিজনেসটাকে আরও কয়েকটা জায়গায় বাড়ানো যায় কিনা, আর একটা ওই যে এই কোম্পানিকে, লিমিটেড কোম্পানি আরও বড় করা যায় কিনা। কারণ এই পলিটিক্সটা আসলে
এইভাবে নষ্ট হয়ে গেছে, এবং যাদের মাধ্যমে হয়েছে, কারণ এটা তো তারা তো অটোমেটিক্যালি নমিনেশন পায় নাই, তাদেরকে তারা আসলে পলিটিশিয়ান ছিলেন, কিন্তু কেন জানি না তারা এত বেশি মানে এইসব ব্যাপারে সহিষ্ণু হয়ে পড়েছেন অথবা এটাকে অ্যালাউ করছেন। এটা প্রত্যেক দলের, এটা ক্ষমতাসীন দলেই বলেন, যারা ইলেকশন করছে না তাদের সবাই একই অবস্থা দাঁড়িয়েছে যে এদেরকে প্রশ্রয় দিতে গিয়ে মূল রাজনীতিবিদরা কর্নার্ড হয়ে গেছেন। এবং একটা সময় কতদিন সহ্য হবে, একটা সময় একবার দেবে। আমার ব্যক্তিগত ইমোশন কাজ করছে, খুব বড় নেতার খুব স্নেহ করেন কাছে সে একখান ডেনোমিনেশন পেতে থাকবে, সেখানে হয়তো দেখা যায় ডেডিকেটেড অনেক নেতা রয়েছে, আর তৃণমূল থেকে উঠে একটা জাতীয় পর্যায়ে চলে এসছে, এমপি হওয়ার যোগ্যতা রয়েছে, পাচ্ছে না। ওই যিনি নেত্রী অথবা নেতৃমণ্ডলীর উত্তরাধিকার একটা আছে, আরেকটা আছে আমি স্নেহ করে কাছে তাকে নমিনেশন দেবো, কোনো কারণ নাই। এরকমও আমি অসংখ্য দেখাতে পারবো, অসংখ্য নয় বেশ কিছু দেখাতে পারবো, কিন্তু বলা যাবে না। এগুলোতে যারা এই রাজনীতির চরমে আছেন, যারা নেতৃত্বে আছেন, যারা সিদ্ধান্ত দেন, তাদেরকে আরও বাস্তবমুখী হতে হবে, রাজনীতির দিকে ঠেলে দিতে হবে। তাহলে মানুষ, এই যে আমাদের ইয়াং ছেলেরা বিদেশে রাজনীতিমুখী হচ্ছে না, বিদেশে যাবে 2টা পয়সা ইনকাম করবে, তারা কেন যায়? যে না আমি রাজনীতি করবো না সেই জন্য, তারা দেখছে যে রাজনীতিটা একটা ব্যবসা হয়ে গেছে। এই যে শয়ে শয়ে পোলাপান আছে, কয়জন এই সুবিধাটা পায়, সামান্য কিছু পায়, যারা ওই নেতার স্নেহধন্য হয়ে যায়, তারা কিছু পয়সা পায় তাৎক্ষণিকভাবে, আর বাকিরা আমরা তো পাই না, পিছিয়ে পিছিয়ে কত ঘুরে তো লাভ নাই। এর চেয়ে আমার নিজের ভবিষ্যৎ গড়ার জন্য বিদেশে যাচ্ছি, একটা চাকরি বাকরি খোঁজ করছি, অথবা যাক এরকম হয়ে যায়। এই জন্য রাজনীতিটা আসল উদ্দেশ্যটা, সমস্ত অর্জন ছাত্রদের কাছ থেকে এসছে, সেই ইউনিভার্সিটির ছাত্র হোক, সমস্ত না হলে অধিকাংশ অর্জন বাংলাদেশের হিস্ট্রি, এতে পাকিস্তানের হিস্ট্রি থেকে আরম্ভ করে দেখেন, আমরা যতটুকু, তার আগের কথা তো আছে, যত রাজনীতিবিদ যত বড় তারা হয়েছে, তারা কিন্তু ছাত্র জীবন থেকে ডেডিকেটেড ছিল। ছাত্র জীবনে তাদের ডেডিকেশনের কমতি ছিল, জীবনকে দিয়ে ফেলেছে, এবং তার বিনিময়ে কেউ নেতা হতে পেরেছে, কেউ নেতা না হতে পারলে তাদের স্যাটিসফ্যাকশন হলো আমার দেশটাকে সুন্দরভাবে ঘুরে নিয়ে এসেছিলাম। তো এখন আর সেটা কেউ দাবি করতে পারে না। এখন দেখা যায় যদি দেখি ওনাকে ধরে, যদি ওনার কোম্পানিতে একটা চাকরি পাওয়া যায় এমপি সাহেবরা অধিকাংশ এখনকার দিনে মানে অমুক এমপি আসে, স্থানীয় পত্রিকা আছে, জেলা, এখন প্রায় জেলাতে পত্রিকা আছে, আমাদের ওই এমপি মহোদয় একদিনের জন্য আসিতেছেন, এটা হলো খবর। হ্যাঁ, 2-3 মাস পরে একটা খবর এলো, এমপি সাহেবরা এখন এলাকাতে জবাব বোধ করে না, তাহলে তো যেখানে তার তুষ্ট করার দরকার সেখানে তুষ্ট করে, যেখানে ডোনেশন দিয়ে আরও বেশি আদায় করতে পারে সেই চিন্তায় আছেন। আরও আরেকটা কাজ করেন তারা, দেশটা পলিটিক্স সাইডে নষ্ট করেছে আরেকটা ভাবে। এই যে এখন স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে, কোনো ভালো নেতাকে আসতে না, ওনার স্নেহধন্য অথবা ওনার পাঁচাটা যারা থাকবে, অথবা হয় স্নেহধন্য অথবা পাঁচাটা থাকবে, তাদেরকে আনতে হবে। কারণ তারা সবাই শঙ্কিত হয়ে পড়েছেন, যারা এমপি মহোদয় আছেন, আমি সবাইকে বলছি না, গণভাবে বলছি কথাটা, সবাই কিছু তো ভালো আসেনি আছে। ওই আমার উপজেলা চেয়ারম্যান, আমার 2টা উপজেলা চেয়ারম্যান 2টা এমন বানাইতে হবে যেন আমার ইলেকশনের সময় কাজে লাগে, এবং আমার প্রতিদ্বন্দ্বী না হতে পারে, প্রতিদ্বন্দ্বিতা হওয়ার প্রশ্নই উঠে না। আমার ইলেকশনে যখন ইলেকশনটা আসবে, সে আমার পক্ষে কাজ করবে, এরকম 2টা লোককে আমার আজ্ঞাবহ তৈরি করে রাখি, যাতে তারা সবসময় থাকবে। তাদেরকে খুদ করে দিয়ে আপাতত রাখবে, কারণ বিভিন্ন ফান্ড আছে, তো ফান্ডের অধিকাংশ আমি নেব এমপি মহোদয়, আর এমপি মহোদয় যেহেতু উপদেষ্টা তার কিছু অংশ দেবে, তাতেই ধন্য নিজে ধন্য হয়ে যায়। এখানে আরেকটু ছোট্ট একটা প্রশ্ন যোগ করে আসলে শেষ করার সময় হয়ে গেছে। তো আপনি বললেন যে খড়কুটো দিয়ে তাদেরকে টিকিয়ে রাখা হবে, আমি কিছু বেশি দিব, তাদেরকে কিছুটা দিব, কিন্তু আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্যে দেখতে পাই যে উপজেলা চেয়ারম্যানদের বেশি কিন্তু সম্পদের পরিমাণ এই সাংসদদের থেকে। এটা কিভাবে হয়? এটা আমি বলবো ওই ধারাবাহিকভাবে, আমি শক্ত লোকরাই তো, লোক যে থাকবে, যার পয়সা টয়সা আছে, যার ইনফ্লুয়েন্স আছে, সেই সব লোকগুলোকে তো আমার আন্ডারে রাখবো, যাতে তারা কাজে লাগে। অর্ডিনারি লোক থাকতে আমার কাজে লাগবে, সে কিন্তু মানুষের তার কথা শুনবে। ইনফ্লুয়েন্সিয়াল কাউকে যদি আমার উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেয়র, পৌরসভার মেয়র বানাতে পারি, তাহলে তারা ইনফ্লুয়েন্স দ্বারা আমার কাজে লাগবে, আমি ওই লোকগুলো করবো। মানে 2 টাকার জায়গাতে সে 4 টাকা বানাইতে পারবে, এরকম লোকই দরকার। অসংখ্য ধন্যবাদ স্যার, আজকের ক্ষমা চেয়ে বলছি, সবার ইচ্ছা ভালো, এর মধ্যে ভালো লোক পাবো। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ শাহনেওয়াজ, ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, কুদ্দুস আফরোজ, 3 জনকে ধন্যবাদ জানাতে চাই। আজকের মতো সময় শেষ হয়ে গেছে, শেষ করতে হবে। দর্শক যারা এতক্ষণ ছিলেন জুলফিকার স্টিল প্রেজেন্টস ডিবেট টুনাইটের সাথে, আপনাদের ধন্যবাদ। শুভরাত্রি।